সো আগের দিন বেশ কিছু টেস্টিং টাইপ আমরা দেখেছিলাম। এর মধ্যে কিছু মডেল ছিল, জেনারেল মডেল, যেমন ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, তারপরে ফাংশনাল, নন ফাংশনাল। এগুলো ছিল হাই লেভেল মডেল অফ টেস্টিং। বাট যদি বাইনেম টেস্টিং এর কথা বলি, সেরকম কিছু টেস্টিং আমরা পড়েছিলাম, যেমন ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম সিকিউরিটি টেস্টিং, রিগ্রেশন টেস্টিং, দেন বেটা টেস্টিং। এই জিনিসগুলো আমরা দেখেছিলাম। অ্যান্ড ক্লাসের টাইম শেষ হয়ে যাওয়াতে আমরা একটা টেস্টিং হোল্ড করেছিলাম, সেটা এখন দেখি। এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। এই টেস্টিংটা তখনই করা হয় যখন আমাদের সিস্টেম ফুললি ডেভেলপ হয়ে গেছে, আমরা এখন এটাকে কমার্শিয়ালি রিলিজ করব। কমার্শিয়ালি যখন রিলিজ করব, এটা তো পাবলিক ইউজের জন্য ওপেন হয়ে যাবে, বা সব কাস্টমার বা ক্লায়েন্ট এটা ইউজ করতে পারবে। তো ওই রিলিজের আগে, ঠিক আগে, আমরা যদি চাই একেবারে সব কাস্টমারের জন্য এটাকে ওপেন করে না দিয়ে, ফার্স্টে কয়েকজন সিলেক্টিভ কাস্টমারের কাছে আমরা এই অ্যাপটা বা এই সফটওয়্যারটা দেবো ইউজ করার জন্য। ঠিক আছে? এটা কিন্তু ফুললি ডেভেলপড। এখন হচ্ছে আমরা রিপ্রেজেন্টেটিভ কয়েকজন কাস্টমারের কাছে এই সফটওয়্যারটা দেব ইউজ করে দেখার জন্য, তাদের ফিডব্যাক পাওয়ার জন্য। ঠিক আছে? বেটা টেস্টিং এর সাথে এটার পার্থক্য হচ্ছে, বেটা টেস্টিং এ তোমার একটা পার্শিয়াল ইমপ্লিমেন্টেশন থাকে, ফুল ইমপ্লিমেন্টেশন বেসিক্যালি থাকে না। আর সেকেন্ডলি, বেটাতে তোমার এরকম কোনো সিলেক্টিভ কাস্টমারের কাছে দেওয়া হয় না, ওখানে আসলে পাবলিক ইউজের জন্যই দিয়ে দেওয়া হয়। বাট অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ ফুল ইমপ্লিমেন্টেশনটাই হচ্ছে গিয়ে প্রোভাইড করা হবে কাস্টমারকে, বাট সব কাস্টমারকে না, সিলেক্টিভ বা রিপ্রেজেন্টেটিভ কিছু কাস্টমারের কাছে এটা দেওয়া হবে। এই সিলেকশনটা কোন কোন কাস্টমারকে দেওয়া হবে, এটাও আসলে ডিসকাশনের মাধ্যমে ঠিক করা যায়। যাদের হয়তো কিছুটা টেকনিক্যাল নলেজ ভালো আছে, বা যারা হয়তো আগেও এরকম টেস্টিং করেছে, তাদেরকে হয়তো সিলেক্ট করার ব্যাপারে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। তো এরকম কিছু কাস্টমারকে তোমার সফটওয়্যারটা প্রোভাইড করবা, দেন তারা সেটার উপরে ফিডব্যাক দিবে। যেহেতু তারাই পটেনশিয়াল কাস্টমার বা তাদেরই একটা গ্রুপ সামনে ইউজ করবে, তো তাদের ফিডব্যাক গুলো যথেষ্ট হেল্পফুল হবে। ঠিক আছে? সো তারা যদি অ্যাকসেপ্ট করে, পজিটিভ ফিডব্যাক দিবে। কোনো সাইডে যদি তাদের কোনো নেগেটিভ ফিডব্যাক থাকে বা কোনো ইমপ্রুভমেন্ট সাজেশন থাকে, সেটাও তারা দিবে। এই টেস্টিংটাকে বলা হয় হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। আর যেহেতু এখানে ডেভেলপারদের বা কোডারদের কোনো কন্ট্রিবিউশন নেই, এটা আসলে ডেফিনেটলি ব্ল্যাক বক্স টেস্টিং এর মধ্যেই পড়ে। আচ্ছা, তো আমরা যে টেস্টিং গুলো দেখলাম, এর মধ্যে মেজর টেস্টিং গুলাকে একটা হায়ারার্কির মধ্যে আমরা ফেলতে পারি। মানে কোনটার পরে কোনটা করা হয়। এট ফার্স্ট হচ্ছে ইউনিট টেস্টিংটা করা হয়। ইউনিট টেস্টিং এর পরে প্রত্যেকটা ইউনিটকে আমরা ইন্টিগ্রেট করি, এবং সেই সময় ইন্টিগ্রেশন টেস্টিংটা করা হয়। ইন্টিগ্রেশন টেস্টিং হয়ে গেলে ফুল সিস্টেমের উপরে সিস্টেম টেস্টিং করা হয়। অ্যান্ড ফাইনালি অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা করা হয়। এটা হচ্ছে বেসিক হায়ারার্কি। তো এর মধ্যে আরো দুটো টেস্টিং আমরা দেখেছিলাম। একটা হচ্ছে রিগ্রেশন টেস্টিং। রিগ্রেশন টেস্টিংটা যদি তোমাদের মনে থাকে, এটা হচ্ছে সিস্টেমের ইমপ্লিমেন্টেশনে যদি কোনো চেঞ্জ করা হয়, সেটা যে কারণেই হোক, যদি কোনো বাগ ফিক্সের জন্য বা কোনো নতুন ইমপ্লিমেন্টেশন মডিফিকেশনের জন্য যদি কোনো চেঞ্জ করতে হয়, তারপরে একটা রুটিন টেস্টিং চালাতে হয়, ওটাকে বলে রিগ্রেশন টেস্টিং। সো বেসিক্যালি এই টেস্টিংটা করা হয় ইন্টিগ্রেশন টেস্টিং আর সিস্টেম টেস্টিং এর মাঝামাঝি সময়। কারণ হচ্ছে যখন ইন্টিগ্রেট করতে যাবা, তোমার অনেক ধরনের প্রবলেম ধরা পড়বে, ইস্যুস ধরা পড়বে, ওগুলোকে ফিক্স করতে হবে, যেটা ইন্টিগ্রেশন টেস্টিং এর কাজ। তো এইগুলো ফিক্স করার পরে আবার তোমার রিগ্রেশন টেস্টিং চালাতে হবে, যে এই টেস্ট মানে এই ইস্যুগুলো ফিক্স করার পরবর্তীতে নতুন করে কোনো ইস্যু বা বাগ অ্যারাইজ করেছে কিনা। তো রিগ্রেশন টেস্টিংটা বেসিক্যালি এখানে লাগে। আর অ্যাকসেপ্টেন্স টেস্টিং আর সিস্টেম টেস্টিং এর মাঝে বেটা টেস্টিংটা করা হয়, এটা একটু আগেই বললাম। তোমার সিস্টেম টেস্টিং করা শেষ, তুমি এখন বেটা একটা ভার্সন ইউজারদের দিতে পারো। আর দেন ফাইনালি তো আমরা অ্যাকসেপ্টেন্স টেস্টিংটা হচ্ছে করি। এটা হচ্ছে ফাইনাল টেস্টিং, বেসিক্যালি অ্যাকসেপ্টেন্স টেস্টিং যেটা। তো এটা ছিল হচ্ছে আমাদের টেস্টিং এর হায়ারার্কিটা। স্যার, টেস্টিং এ তো তাহলে অনেক টাইম দেওয়া হয়। না, বেসিক্যালি এটা ফ্লেক্সিবল। তোমার ফুল টাইমলাইনে বা তোমাকে যে ডেডলাইনটা দিয়ে দিবে, ওর মধ্যে থেকেই
যতটুকু করে পারা যায় ততটুকু টাইম ডিস্ট্রিবিউট করতে হয়। এমন না যে টেস্টিং এর জন্য আমাকে বলতে হবে যে ডেডলাইনটা আরো বেশি দেন, এরকম ব্যাপারটা হয় না। তোমাকে টোটাল যে ডেডলাইনটা দেয় ওর মধ্যেই ডেভেলপমেন্ট টেস্টিং এগুলার টাইম হচ্ছে বের করে নিতে হয় বা ভাগ করে নিতে হয়। সো তারপরে যদি কাজ শেষ না হয়, কাজ শেষ না হলে দেন ডেডলাইন বাড়ানোর জন্য বা এক্সটেন্ড করার জন্য রিকোয়েস্ট করা যেতে পারে। ওইটা আসলে অনলি টেস্টিং এর জন্য না, ফুল ডেভেলপমেন্ট প্রসেসটাই ঠিকঠাক মতো শেষ হয়েছে কিনা এটার উপর ডিপেন্ড করে এক্সটেনশন রিকোয়েস্টটা করা হয়। বাট টেস্টিং এর জন্য যে আলাদা করে অনেক বেশি টাইম নেওয়া হয় এটা না, ফুল প্রজেক্টে কতটুকু টাইম দেওয়া হয়েছে ওটার উপর ডিপেন্ড করেই টেস্টিং টাইমলাইনটা ঠিক করা হয়। কোন টেস্টিং গুলা করব, কোনগুলাকে করব না, এগুলো দেখা হয়। আগের দিন বলেছিলাম যে প্রজেক্ট বেসিসে চেঞ্জ হয়ে যায় টেস্টিং ডিসিশন। গভর্নমেন্ট প্রজেক্ট যদি হয় ওই ক্ষেত্রে আসলে টেস্টিংকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। প্রাইভেট সেক্টর প্রজেক্ট হলে, যেখানে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা অনেক গুরুত্বপূর্ণ, সেখানে টেস্টিং এ ভালো একটা টাইম প্লাস এফোর্ট দেওয়া হয়। সো জিনিসগুলো ফ্লেক্সিবল। স্যার, ইউনিট টেস্টিংটা কি ধরেন যে 4টা ইউনিট আছে, এখন কি ওই 4টা ইউনিট কমপ্লিট হওয়ার পর টেস্টিংটা করে, নাকি একটা কমপ্লিট হওয়ার পরে ওই ইউনিট টেস্টিং করে? ইউনিট টেস্টিং হচ্ছে ইন্ডিভিজুয়ালি হয়, প্রত্যেকটা ইউনিট আলাদা আলাদা। তুমি মানে যেটা স্যার বললা একটা ইউনিট সম্পূর্ণ। কমপ্লিট হওয়ার পরে ওটার উপর টেস্ট করা হয়? হ্যাঁ হ্যাঁ, এখন ইউনিটের ডেফিনেশনটা বেসিক্যালি ডেভেলপাররাই বা যারা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে তারাই ঠিক করে। ইউনিট কি ফাংশন বেসিসে ধরবে নাকি একটা মডিউল বেসিসে ধরবে, মানে কতটুকু হওয়ার পরে ফার্স্ট টেস্টিংটা করবে, এটা আসলে ওই ডিসকাশনের মাধ্যমে ঠিক করে। এটার কোনো রিজিড গাইডলাইন নেই। আচ্ছা, সো টেস্টিং আমাদের যেই মেজর টেস্টিং টাইপ গুলো দেখার কথা সেগুলো দেখা শেষ। আমরা এখন কম্পারেটিভলি একটা নিউয়ার টপিকে বা লেসনে মুভ করব। টেস্টিং এরই অংশ এটা, বাট একটু ডিফারেন্ট টাইপ অফ টেস্টিং অ্যাসপেক্ট আমি যদি বলি। এতক্ষণ পর্যন্ত আমরা যে টেস্টিং গুলো দেখেছিলাম, ধরো ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, রিগ্রেশন টেস্টিং, এই সবগুলোকে বলা হতো ডাইনামিক টেস্টিং। ঠিক আছে? দুই টাইপের টেস্টিং ফর্ম আছে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা ডাইনামিক। কিসের বেসিসে? ডাইনামিক টেস্টিং মানে হচ্ছে যেই টেস্টিং গুলো আমাদের সিস্টেমটাকে রান করার মাধ্যমে কন্ডাক্ট করা হয় সেগুলোকে বলে ডাইনামিক টেস্টিং। সোজা কথায়, তুমি একটা সফটওয়্যার ঠিকঠাক কাজ করছে কিনা এটা বোঝার এক মানে ওয়েটা হচ্ছে সফটওয়্যারটাকে রান করবা, ইনপুট দিবা, এক্সপেক্টেড আউটপুট আসে কিনা দেখবা, এইটাই। সো ডাইনামিক মানে হচ্ছে রান করে দেখা সফটওয়্যারটাকে। এতক্ষণ পর্যন্ত আমরা যে টেস্টিং গুলার নাম শুনলাম, যেগুলো পড়লাম, সবগুলো ছিল হচ্ছে ডাইনামিক টেস্টিং। স্ট্যাটিক টেস্টিং টাইপটা কি? স্ট্যাটিক টেস্টিং হচ্ছে যেই টেস্টিং অ্যাপ্রোচে সফটওয়্যারটাকে বা সিস্টেমটাকে রান করতে হয় না, রান না করেই যে টেস্টিং গুলো করা যায় সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং। এখানে একটা ভ্যালিড কোশ্চেন আসতেই পারে যে এইটা আবার কিভাবে পসিবল? সফটওয়্যার রান না করলে আমরা বুঝবো কিভাবে এটা ঠিকঠাক কাজ করছে কিনা? এটা আসলে এক সাইড থেকে চিন্তা করলে পসিবল, সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। কিছু স্ট্যাটিক টেস্টিং বা অ্যানালাইসিস অ্যাপ্রোচ আমরা দেখব। ডাইনামিক টেস্টিং অলরেডি আমাদের দেখা শেষ, বা অ্যাকচুয়ালি সফটওয়্যার টেস্টিং বলতে আমরা যেটা বুঝি ওটা আসলে ডাইনামিক টেস্টিং, যেটা আমরা দেখে ফেলেছি অলরেডি। সো এখন আমরা ইন্টারেস্টেড স্ট্যাটিক অ্যানালাইসিস বা স্ট্যাটিক টেস্টিং বলতে কি বোঝায় এবং এগুলোর মধ্যে কি পড়ে আসলে। আচ্ছা, তো স্ট্যাটিক টেস্টিং একটা খুব কমন এবং পপুলার এক্সাম্পল হচ্ছে কোড রিভিউ। কোড রিভিউ জিনিসটার নাম তোমরা শুনেছো কিনা আমি শিওর না, বাট কোড রিভিউটা হচ্ছে এক টাইপের স্ট্যাটিক টেস্টিং। এটার মানে হচ্ছে আহ, ধরো কোনো একটা ইন্ডাস্ট্রিতে ফ্রেশার্স নিয়ে আসা হয়েছে একটা প্রজেক্টের জন্য। মানে আমি বোঝাতে চাচ্ছি, নিউ কোনো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে আসা হয়েছে। তো অবভিয়াসলি সেই প্রজেক্টের অথবা সেই ইন্ডাস্ট্রির একটা সার্টেন কনভেনশন আছে বা ট্র্যাডিশন আছে, তারা এই স্টাইলে কোড করে, এই স্টাইলে সিস্টেমটাকে ডেভেলপ করে বা ইমপ্লিমেন্ট করে। তো নতুন যে এসেছে ফ্রেশার্স, সে তো আসলে এইসব কনভেনশন একদিনেই এসে ধরে ফেলতে পারবে না, তাকে টাইম দিতে হবে কোপ আপ করার। অবভিয়াসলি কিছু ট্রেনিং সেশন রাখা হয় তার জন্য, বাট স্টিল এটা আসলে
কয়েকদিনের ব্যাপার না যে আমি কয়েকদিন আমাকে ট্রেনিং দিলেই আমি ফুল কনভেনশনটা ধরে ফেললাম, ব্যাপারটা এরকম হয় না। সো এই ক্ষেত্রে যেটা করা হয়, সেই ফ্রেশার্স কে বা তুলনামূলক লেস এক্সপেরিয়েন্সড যেই ডেভেলপাররা আছে তাদেরকে কোড করতে দেওয়া হয়, তাদের মতো রেসপন্সিবিলিটি বুঝিয়ে দেওয়া হয়, তারা তাদের মতো ইমপ্লিমেন্টেশন টাস্ক করে। ফাইনালি যখন তাদের কাজগুলোকে মেইন স্ট্রিমে বা মেইন ব্রাঞ্চে নিয়ে আসার কথা চিন্তা করা হয়, তখন যেই প্রজেক্ট সুপারভাইজার বা সিনিয়র ডেভেলপার আছে যাদের অলরেডি এক্সপিরিয়েন্স আছে তোমার ওই ইন্ডাস্ট্রির কোডিং কনভেনশন সম্পর্কে, তারা যে কাজটা করে ওই ফ্রেশার্স এর কোডটাকে রিভিউ করে বা তারা যে ইমপ্লিমেন্টেশনটা করেছে সেটাকে রিড করে, প্রুফ রিড করে। যারা অলরেডি জানো মানে বই কিভাবে লেখা হয় বা রাইটাররা কিভাবে বই লেখে, তাদের হয়তো প্রুফ রিডিং টার্মটা সম্পর্কে কিছুটা জানার কথা। রাফলি ফার্স্টে হচ্ছে একটা ড্রাফট রাইটিং এর পরে পুনরায় হচ্ছে গিয়ে বইটাকে পড়া হয় বা ম্যানুস্ক্রিপ্টটাকে পড়া হয়, কোনো ভুল আছে কিনা বা আরো ইমপ্রুভমেন্ট করা যায় কিনা এটার কারণে। ওই টার্মটাকে প্রুফ রিডিং বলে। সো কোড রিভিউটাকেও তুমি এইভাবে চিন্তা করতে পারো, ওয়ান টাইপ অফ প্রুফ রিডিং। বাট এটা করে বেসিক্যালি যাদের এক্সপিরিয়েন্সটা ভালো, কনভেনশন বা কোডিং নলেজ বেটার, তারা বেসিক্যালি ফ্রেশার্সদের কোডটাকে রিভিউ করে এন্ড ফাইনালি যত ধরনের ইমপ্রুভমেন্ট পসিবল সেগুলো সাজেস্ট করে। দেন এখান থেকে ফ্রেশার্সরা অনেক কিছু শিখতে পারে, ইমপ্রুভমেন্ট গুলো অ্যাপ্লাই করে। ঠিক আছে, এই জন্য বেসিক্যালি কোড রিভিউটা করা হয়। আর কোড রিভিউটা যেহেতু সফটওয়্যারটাকে রান করার মাধ্যমে করা হচ্ছে না, জাস্ট আমরা লাইন বাই লাইন কোডটাকে পড়ছি বা ইমপ্লিমেন্টেশনটাকে আমরা দেখছি, দেখে হচ্ছে গিয়ে স্ক্রুটিনাইজ করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট পসিবল। এই জন্যই এটাকে স্ট্যাটিক অ্যানালাইসিস বা স্ট্যাটিক টেস্টিং বলা হয়। স্যার তাহলে দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে তো স্ট্যাটিকটা মানে আমাকে 100% আউটপুট দিবে না, মানে হয়তো স্যার। না না, দিবে না। স্ট্যাটিক, অনলি স্ট্যাটিক দিয়ে তুমি চলতে পারবে না। বাট এটা খুবই ক্রুশিয়াল একটা অ্যাসপেক্ট, মানে কোড রিভিউ যেটা বললাম স্পেশালি। কোড রিভিউ আরেকটা এক্সাম্পল হচ্ছে সফটওয়্যার ইন্সপেকশন, যেটা বেসিক্যালি কোড রিভিউ এর মতোই। সফটওয়্যার ইন্সপেকশনের মধ্যে আসলে কোড রিভিউ পড়ে যায়, বাট সফটওয়্যার ইন্সপেকশনটা মোর ফর্মাল। ঠিক আছে, আমি যদি বলি কোড রিভিউটা ইনফর্মালি করা যায়। তোমার ডেভেলপমেন্ট শেষ হলে তুমি প্রজেক্ট সুপারভাইজারকে নক করে তোমার কোডটা তাকে ফরওয়ার্ড করতে পারো, সে দেখে তোমাকে ইনস্ট্যান্টলি বা কয়েকদিন পরে কিছু ফিডব্যাক দিতে পারে। এটা ইনফর্মালি করা যায় এবং সাধারণত ইনফর্মালি হয় যতটুকু ইন প্র্যাকটিস। বাট সফটওয়্যার ইন্সপেকশন যেটাকে আমি বলছি, এটা মোর ফর্মাল। একটা মিটিং কল করা হয়, ওখানে যত ধরনের রিলেভেন্ট বডি আছে, ডেভেলপার বলো, অ্যানালিস্ট বলো, তারা একসাথে বসে, তারা পার্টস বাই পার্টস প্রত্যেকের কোডটাকে রিভিউ করে, দেন একটা রিপোর্ট জেনারেট করে। ঠিক আছে, জিনিসটা অনেকটা ফর্মাল। তো সফটওয়্যার ইন্সপেকশন আর কোড রিভিউকে আসলে আলাদা করে খুব বেশি দেখার কিছু নাই। মানে অন দ্য বেসিস অফ গোল, গোল আসলে দুইটারই সেম। বাট যদি ফর্মালিটির বেসিসে চিন্তা করো, দুইটার কিছুটা ডিফারেন্স আছে। বাট আলটিমেটলি গোল হচ্ছে যাতে যেই ডেভেলপমেন্টটা একটা পার্সন করেছে সেখানে আরো কোনো ইমপ্রুভমেন্ট পসিবল কিনা আরেকজনের এক্সপিরিয়েন্স ইউজ করে সেটাকে বের করা। এটাই হচ্ছে বেসিক্যালি স্ট্যাটিক টেস্টিং অ্যানালাইসিস এগুলোর গোল। ঠিক আছে স্যার এই টেস্টিং গুলো কি যে কোনো সফটওয়্যার মেথোডোলজিতে ইউজ করা যায়, যেরকম অ্যাজাইল? হ্যাঁ, যাই তো, তোমার টেস্টিং ফেজের মধ্যে এটাকে ফেলে দিতে পারো। স্যার তাহলে তো স্ট্যাটিক মানে টেস্ট করার পরে আবার মানে ডাইনামিক টেস্ট করতেই হবে, কারণ ডাইনামিক টেস্ট ছাড়া তো আমি আসলে অ্যাকচুয়ালি বাগ গুলা কি আছে বা এই জিনিসগুলা ফিক্স করতে পারবো না, কারণ স্ট্যাটিক পারবো না। হ্যাঁ, কোড রিভিউ করে তো আর আসলে আমি এটা জানতেছি না যে আমার আসলে প্রবলেম গুলা কোথায় হচ্ছে বা ইউজার কোথায় কোথায় প্রবলেমটা ফেস করতে পারে, এই জিনিসগুলো তো আর আমি স্ট্যাটিকে জানতে পারবো না। হ্যাঁ, মানে মোস্ট কেসেসে জানতে পারবো না। কিছু কিছু হয়তো বের হয়ে আসতে পারে, মানে কিছু বাগ আছে না যেটা কোড দেখেই তুমি বুঝতে পারো। স্পেশালি ধরো আমি যখন কিছু কিছু অ্যাসেসমেন্ট কি করি ল্যাব কোর্সে, সব কোড আমার রান করে দেখার দরকার হয় না, কিছু কোডের চেহারা দেখলে বোঝা যায় যে এখানে এটা ক্লিয়ারলি একটা ভুল। ঠিক আছে, এটা একটা বাগ, এটা আমার রান করে দেখারও দরকার নেই। সো ইনসাইট যদি একটু ডিপ হয় বা কারো এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে, সে
কোড দেখেও কিছু কিছু বাগ বের করে ফেলতে পারে, বাট স্টিল ওটা স্ট্যাটিক টেস্টিং, ডাইনামিক টেস্টিং না, যেহেতু রান করে বের করছে না। যদি ইমপ্লিমেন্টেশন অ্যানালাইজ করে জাস্ট হচ্ছে দেখে ধরা পড়ে, ওগুলোকে আমরা স্ট্যাটিক টেস্টিং বলছি। আর এটার রেজাল্টে যদি কোনো কিছু চেঞ্জ করা হয়, অবভিয়াসলি ইমপ্রুভমেন্ট সাজেশন দেওয়ার পরে আমাদেরকে ওই চেঞ্জ করতে হবে কোডে। আর আমি তো বলেছিলাম কোডে যদি কোনো চেঞ্জ করতে হয় সেই ক্ষেত্রে রিগ্রেশন টেস্টিংটা আবার করতে হবে, সেটা যে কারণেই হোক। স্যার স্ট্যাটিক টেস্টিং বেশি এক্সপেন্সিভ নাকি ডাইনামিক টেস্টিং? অবভিয়াসলি ডাইনামিক টেস্টিং বেশি আর কি। তোমার স্ট্যাটিক টেস্টিং এর জন্য আলাদা কি রাখারও প্রয়োজন নাই, কোনো পার্সন রাখার প্রয়োজন নেই ওটার জন্য ডেডিকেটেড, তাই না? যারা ডেভেলপার তারাই ওটা করতে পারছে। স্পেশালি বাইরের পার্সন রাখলে আরো সমস্যা, তাদের তো এক্সপিরিয়েন্স নাই, তুমি আরো নতুন পার্সন এনে এখানে অ্যাড করলা। এর থেকে যারা বেসিক্যালি কোডের সাথে রিলেটেড অলরেডি, ডেভেলপার যারা, তারাই হচ্ছে গিয়ে এই টাইপের রিভিউ এর কাজটা করে। এখানে হচ্ছে গিয়ে স্ট্যাটিক আর ডাইনামিক টেস্টিং এর বেসিক পার্থক্য যেটা বললাম সেটা হচ্ছে ওইটাই, সফটওয়্যার রান করে দেখছো কিনা। যদি রান করে টেস্টটা করো, দ্যাট ইজ ডাইনামিক টেস্টিং। রান না করে যদি ইমপ্লিমেন্টেশনটাকে জাস্ট অ্যানালাইজ করার মাধ্যমে টেস্টিংটা করো, এটাকে আমরা বলছি স্ট্যাটিক টেস্টিং। তো আমরা বেসিক্যালি ইন্টারেস্টেড হচ্ছে কোড রিভিউ টাস্কটা নিয়ে। কোড রিভিউ, সফটওয়্যার ইন্সপেকশন আসলে বললাম যেটা, দুইটার গোল সেম, তো ওটা কিছুটা ফর্মাল। আমরা কোড রিভিউটা কি জিনিস বা এটার ইম্প্যাক্ট সিগনিফিকেন্স এগুলো দেখার চেষ্টা করি। অলরেডি বলেছি কোড রিভিউ জিনিসটা বেসিক্যালি কি করে, তাই না? একজন ডেভেলপার আরেকজন ডেভেলপারের কোডটাকে ওভারভিউ করে। এখন তারা ওভারভিউ করার মাধ্যমে বা অ্যানালাইজ করার মাধ্যমে কি বের করার ট্রাই করে, সেটার যদি এক কথায় অ্যান্সার দিতে চাই সেটা হচ্ছে কোড স্মেল। তারা কোড রিভিউ করার মাধ্যমে কোড স্মেল ডিটেক্ট করতে চায়। এখন কোড স্মেল জিনিসটা কি? কোড স্মেল হচ্ছে গিয়ে, আমরা তো ডাইনামিক টেস্টিং এ বাগ বের করতাম বা কোনো মিস্টেক ইরর এগুলো যদি থাকে যেগুলো আমাকে ভুল আউটপুট দিচ্ছে, সেগুলো আমরা ডাইনামিক টেস্টিং এ বের করে আনতাম, এটা আমরা জানি। কোড স্মেল সেরকম কোনো স্ট্রিক্ট ইরর বা বাগ না যে এটার কারণে তোমার কোনো ইনপুটের রেসপেক্টে আউটপুট ভুল আসবে, ফাংশনালিটি ঠিকঠাক মতো কাজ করবে না, ব্যাপারটা এমন না। কোড স্মেল লেস সিভিয়ার, বাট এটা বোঝায় হচ্ছে কিছু ব্যাড প্র্যাকটিস। কোড করার সময় এমন কিছু স্টাইল তুমি ফলো করেছো যেটার কারণে হয়তো ফিউচারে বাগ তৈরি হইতেও পারে, ঠিক আছে, ইরোড চলে আসতেও পারে, এরকম কিছু প্র্যাকটিস হচ্ছে গিয়ে কোড স্মেল। সোজা কথায় যেসব ব্যাড প্র্যাকটিস আসলে কোড করার সময় বা ইমপ্লিমেন্ট করার সময় অ্যাভয়েড করা উচিত, সেই প্র্যাকটিস গুলো বা সেই কনভেনশন গুলো যদি তোমার কোডে থাকে, ওইটাকে আমরা বলি কোড স্মেল। এগুলো কিন্তু বাগ না। ফর এক্সাম্পল, এই যেখানে কিছু ইনস্ট্যান্স দেয়া আছে, ফর এক্সাম্পল খুব লং একটা ফাংশন তুমি লিখে ফেলেছো, ঠিক আছে, যেই ফাংশনটাকে হয়তো তুমি সেপারেট করে দুটা বা তিনটা ফাংশনে ডিভাইড করে ইমপ্লিমেন্ট করতে পারতা, সেটাকে অনেক লম্বা একটা ফাংশন, সিঙ্গেল একটা ফাংশন লিখে ফেলেছো। এতে সমস্যা যেটা হবে, এই ফাংশনটার কাজ কি পরবর্তীতে কোনো ডেভেলপারের সেটা বুঝতে প্রবলেম হতে পারে, অথবা তুমি যদি একটা সার্টেন অ্যামাউন্ট পরে এসে ফাংশনটা কি কাজ করে লাইন বাই লাইন বুঝতে চাও, তোমার কাছেও প্রবলেমেটিক মনে হতে পারে যেহেতু অনেক লম্বা একটা ফাংশন লিখেছো। দেন কোডের ডুপ্লিকেশন, সেম কোড তুমি কয়েকটা ফাইলে লিখেছো, একটা সিঙ্গেল ফাংশনালিটি ইউজ তুমি সব জায়গায় করতে পারতা, সেটা না করে একই কোড ব্লক বা কোড স্নিপেট তুমি বারবার বিভিন্ন ফাইলে ইউজ করছো, এটা একটা ব্যাড প্র্যাকটিস। তারপরে মিস্টিরিয়াস নেম যেটাকে বলে, বা আমরা আরেকভাবে যেটাকে বলি ইরেলেভেন্ট নেমিং। তোমার ভেরিয়েবল বা ফাংশনের নেম এমন দিয়েছো যেটার সাথে ওর টাস্কের কোনো করেসপন্ডেন্সি নেই। তো এইটাও অনেক সময় মিসলিড করে ডেভেলপারদের, অ্যাকচুয়ালি কি কাজ করছে তারা বুঝতে পারে না, এন্ড পোটেনশিয়ালি একটা ডোর ওপেন হয় বাগ তৈরি হওয়ার মতো। ঠিক আছে, আমি যেটা বলছি স্যার একটা ফাংশন, হ্যাঁ বলো। স্যার এখানে কি ডিজাইন প্যাটার্ন যদি ঠিকভাবে না ইউজ করে ওটাও চেক করা হয়? আম, এটা ডিপেন্ড করে আসলে, তুমি যদি মনে করো তোমার ডিজাইন প্যাটার্নটা ফলো করাটা ওই ইন্ডাস্ট্রির একটা মাস্ট ফলো করার মতো টাস্ক, তাহলে অবভিয়াসলি ওটা একটা ব্যাড প্র্যাকটিস হবে ওই ইন্ডাস্ট্রির রেসপেক্টে। যদি কেউ ফলো না করে প্রজেক্টে, দেন ওইটা নিয়ে তারা হয়তো কনসার্ন হবে না, বা তারা ওইটাকে কোড স্মেল হিসেবে
কনসিডার করবে না। আর স্যার এখানে যদি মেমোরি ওভারলোড বা মেমোরি লিক এই টাইপের জিনিসও কি চেক করা হয়? মেমোরি লিকটা আসলে একটা সিভিয়ার প্রবলেম, এটা কোড স্মেলের থেকেও স্ট্রিক্ট। এটা টেস্টিং এ, ডাইনামিক টেস্টিং এ পড়ে যায়, ঠিক আছে? কারণ তুমি যদি মেমোরি লিকটাকে হ্যান্ডেল না করো, এমন হইতে পারে না তোমার প্রোগ্রামটা হ্যাং করছে বা সফটওয়্যারটা হ্যাং করছে, এটা কিন্তু হ্যাঁ হইতে স্যার। পারে। আর এটার মানে হচ্ছে ফাংশনালিটি কাজ করছে না ঠিকঠাক মতো। তো এটা কোড স্মেলের থেকে সিভিয়ার। ফাংশনালিটি যখনই ব্লক হয়ে যাবে বা ঠিকঠাক মতো কাজ করবে না, ওইটাকে আমরা আর কোড স্মেলের মধ্যে ফেলতে পারবো না। ওইটাকে ব্যাড প্র্যাকটিস বলা যাবে না, ওইটাকে আসলে বলতে হবে ফেইলিওর বা একটা ফেইলার। বাট যেই প্র্যাকটিস গুলোতে আসলে তোমার কোডের ফাংশনালিটিতে কোনো ধরনের এফেক্ট ফেলবে না অ্যাকচুয়ালি, আর তুমি একটা লম্বা ফাংশন লিখতেই পারো, এটাতে এটার উপর ডিপেন্ড করছে না যে তোমার আউটপুট ঠিক আসবে কি আসবে না, অবভিয়াসলি ঠিক আসতেই পারে। কোড তুমি একই কোড বারবার যদি লেখো এবং কাজ ঠিকঠাক মতো করে, কোনো সমস্যা নেই। এগুলো সবকিছুই ফাংশনালিটিকে ঠিকঠাক রেখেই কাজ করাইতে পারবে। বাট কথাটা হচ্ছে এই প্র্যাকটিস গুলো হচ্ছে ব্যাড, অ্যান্ড এই ব্যাড প্র্যাকটিস গুলো যদি আমরা কন্টিনিউ করি, দেন সামনে কোনো একটা সময় বাগ তৈরি হইতেও পারে। প্লাস আমাদের যে ইন্ডাস্ট্রি বা প্রজেক্টের যে কোডিং কনভেনশন, সেটাকেও আমরা ফলো করছি না। সো ওভারঅল এই প্র্যাকটিস গুলোকে কোড স্মেল বলে। আমরা যখন সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স টপিকটা পড়বো, তখন আরো কি কি ব্যাড প্র্যাকটিস আছে, কি কি গুড প্র্যাকটিস দিয়ে ওগুলোকে রিপ্লেস করা যায়, এগুলো আমরা দেখবো। আমি এই জন্য এখানে আর ইনস্ট্যান্স দিই নাই, জাস্ট বোঝানোর জন্য কয়েকটা দিলাম, যাতে এই আন্ডারস্ট্যান্ডিংটা হয় কোনগুলাকে আমি ব্যাড প্র্যাকটিস বলছি আর কোনগুলাকে সিভিয়ার ইরর বলছি। ঠিক আছে, কোড স্মেল আসলে সিভিয়ার কোনো ইরর না, বাট এইগুলো পোটেনশিয়াল বাগ তৈরি করার মতো এক একটা অ্যাসপেক্ট, সে চিন্তা করতে পারো। স্যার এটা সম্পর্কে আরো মানে যদি জানতে চাই তাহলে অনলাইনে মানে কোথা থেকে আসলে জানা যাবে? কারণ আমাদের সফটওয়্যার টেস্টিং এন্ড ভেরিফিকেশন কোর্সটা এখন অফার করে না, নেওয়ার ইচ্ছা থাকলেও স্যার নিতে পারতেছি না। সফটওয়্যার টেস্টিং এর হিউজ রিসোর্স আছে। তোমার সব থেকে বড় কথা, ম্যানুয়াল টেস্টিং এখন টোটালি বাদ দেওয়ার ট্রাই করা হচ্ছে। প্রত্যেকটা টেস্টিং এরই কিছু না কিছু অটোমেটেড টুল আছে। সবগুলো টুল যে খুব কাজের তা আমি বলবো না, যেমন ইন্টিগ্রেশন টেস্টিং এর ব্যাপারটা অনেকটাই ম্যানুয়ালি করতে হয়। তারপরে কোড রিভিউ এর কাজটা কিছুটা ম্যানুয়ালি করতে হয়। অটোমেটেড টুলও আছে, আমি সামনেই দেখাচ্ছি কয়েকটা টুলের নাম। তারপরে যে কোড স্মেল ডিটেকশন, যেটা কিছু ব্যাড প্র্যাকটিস অটোমেটেড টুল দিয়ে ডিটেক্ট করা যায়। ফর এক্সাম্পল, লং ফাংশন ডিটেক্ট করার যে কাজটা, এটা চাইলে তোমরাও কিন্তু একটা সফটওয়্যার লিখে করতে পারো। একটা থ্রেশহোল্ড দিয়ে দিবা বা একটা কাট অফ বাউন্ডারি দিয়ে দিবা, এর বেশি লাইন যদি ক্রস করে যায় কোনো একটা ফাংশনের লেন্থ, তোমরা হয়তো একটা ওয়ার্নিং শো করতে পারো যে ফাংশনটা লম্বা হয়ে যাচ্ছে। তো এরকম কিছু ইউটিলিটি টুল আসলে আছে, যেগুলো দিয়ে কয়েকটা বেসিক কোড স্মেল বা ব্যাড প্র্যাকটিস কি করা যায়, ডিটেক্ট করা যায়। তো তুমি যদি ইন্টারেস্টেড হও টেস্টিং এ, এখন ম্যানুয়াল টেস্টিং এর থেকে এই টুল গুলোকে অ্যানালাইজ করাটা বেশি ইফেক্টিভ আমার মতে। কারণ এগুলাকে যত ইউজ করবা, ম্যানুয়াল তত কম হবে। বাট এগুলোকে ইউজ করতে পারাটাও একটা, মানে জানা, এই নলেজটাও একটা ভালো টেস্টিং ব্যাকগ্রাউন্ড তৈরি করে। ঠিক আছে, সিভিতে অ্যাড করার জন্য প্লাস স্কিল হিসেবে দেখানোর জন্য এই যে টুলগুলা, টেস্টিং টুল। কারণ ফিউচারে সবকিছু অটোমেটেড হয়ে যাবে, বুঝতেই পারছো, সব হয়ে যাচ্ছে। টেস্টিং গুলা যতটা পারা যায় ম্যান পাওয়ার ইউজ না করে করা, এই কারণেই অটোমেটেড টুল গুলো চলে আসে। কেউ যদি ইন্টারেস্টেড থাকো টেস্টিং নিয়ে, আমার সাজেশন থাকবে এই টুল গুলো সম্পর্কে একটা ভালো নলেজ গ্যাদার করা। প্রত্যেকটা টেস্টিং এরই কিছু না কিছু অটোমেটেড কি আছে, ভার্সন আছে। তো তোমরা চাইলে ওগুলো সার্চ করতে পারো গুগলে। তো কোড স্মেল স্যার ডিটেকশনে এরকম কিছু টুল আছে, বলো। স্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দেখলাম অনেকগুলি বই আছে স্যার। স্যার কোন বই, একটা বই ফলো করলে ভালো হবে স্টুডেন্টদের জন্য? ও আচ্ছা, আমি কখনো বই টই ফলো করিনি সত্যি কথা বলতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য, স্টুডেন্ট হিসেবে যদি বলি। কারণ আহ, এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা মানে সাবজেক্টটাই এমন, রিসোর্স প্রচুর পরিমাণে তোমার কিসে আছে, নেটে। বই না ফলো করার আরেকটা মেজর রিজন হচ্ছে এটা খুবই ফাস্ট ফরওয়ার্ড একটা সাবজেক্ট। ফাস্ট ফরওয়ার্ড আমি এই জন্যই বলছি, অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে এগুলো। ঠিক আছে, এই যে আমি কোড স্মেল বা তোমাকে কোড রিভিউ এর যে ব্যাপারটা এখন এইভাবে পড়াচ্ছি,
বইটা যে লিখেছে সে হয়তো আরো 2-3 বছর আগে লিখেছে বা আরো আগে লিখেছে, সেই বিষয়গুলোকে ওভাবে ক্যাপচার করেনি, স্বাভাবিক হতেই পারে। অটোমেটেড টুলগুলোর ব্যাপারে হয়তো তার সেরকম তখন কি ছিল না, নলেজ ছিল না। ঠিক আছে, সো এটা খুবই এমার্জিং একটা সাবজেক্ট। তো এই ক্ষেত্রে বুক ডিপেন্ডেন্ট হয়ে গেলে আসলে আমার মতে লাভের থেকে ক্ষতিটাই বেশি হয়। ব্যাকডেটেড একটা নলেজ থেকে যাওয়ার টাইম মানে কি থাকে, একটা সম্ভাবনা থেকে যায়। তো এই স্যার জন্য এটার বেসিক্যালি বলো। স্যার এটার কি কোনো একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে একটা ভালো আইডিয়া পাওয়া যাবে? কোনটার ব্যাপারে বলছো? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সফটওয়্যার কথা একটু আগে ইঞ্জিনিয়ারিং। বলেছিলাম। হ্যাঁ স্যার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কোনো একটা ভালো কি নেই, এটা সবাই স্বীকার করবে। তুমি যদি কম্পাইলার সাবজেক্টের কথা বলো, আমি তোমাকে একটা বই মেনশন করতে পারি। তুমি যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাও, আমি তোমাকে একটা বই ধরে দিতে পারি, কারণ সি তো আবিষ্কার হয়েছে ধরো সেই 1971-70-র দিকে। সো ওইটা স্যাচুরেটেড, ওই নলেজ গুলো তুমি পড়ে নিতে মানে পারবা। স্যার তাইলে কি আমার ইন্ডিভিজুয়াল সার্চ করে করে মানে পড়ে নিতে হবে মানে হ্যাঁ, জিনিসগুলো? আমি স্লাইড গুলো কিন্তু ওইভাবেই বানাচ্ছি, স্লাইড গুলো কোনো বই থেকে নেওয়া না। ঠিক আছে, স্লাইড গুলো সবই তোমার ওই নেট থেকে সার্চ করেই কিগুলো নেওয়া। ডিজাইন প্যাটার্নের একটা বই দিয়েছিলাম তোমাদের, এলএমএস। ডিজাইন প্যাটার্ন গুলোও অনেক স্যাচুরেটেড। তো এগুলোর উপরে আমি যে বইটা দিয়েছিলাম ওটা খুবই ভালো একটা বই, ইন্ডিয়ান রাইটারের লেখা। তো ওইখানে তারা অনেকটা ফেসবুক স্টাইলে লেসন গুলোকে রিপ্রেজেন্ট করার ট্রাই করেছে। ফেসবুক স্টাইল এই জন্যই বলছি, ওখানে ফার্স্টে সিনারিও দিয়ে সুন্দর মতো ওইটাকে আউটলাইন করেছে ক্লাস ডায়াগ্রামে, দেন ওইটাই আবার কোডে ইমপ্লিমেন্ট করেছে, আমি যেভাবে স্লাইডে দেখিয়েছি সোজা কথায়। বাট অন্যান্য ডিজাইন প্যাটার্নের যে বইগুলো আছে ওগুলো একটু কমপ্লেক্স। ঠিক আছে, তো যাদের বেসিক্যালি ডিজাইন প্যাটার্ন কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করার কি আছে, একটা টেন্ডেন্সি আছে বা ইচ্ছা আছে, তারা ওই বইটা দেখতে পারো, এলএমএস অলরেডি দেয়া আছে। খুবই শর্ট আর কনসাইজ একটা বই। তো এরকম কিছু কিছু টপিকের জন্য আলাদা আলাদা বই প্রেফার করা যায় বা রিফার করা যায়, কিন্তু ফুল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য কোনো পারফেক্ট বই বা একটা বই কখনোই রেফার করা পসিবল না, এবং এটা আসলে সবাই স্বীকার করবে। এটা খুবই ইমার্জিং একটা সাইট। তুমি যত তোমার লেসন গুলাকে ইন্টারনেট ওরিয়েন্টেড করবা, তোমার তত বেশি হচ্ছে কি আপডেটেড থাকার সম্ভাবনা থাকবে। এই সাবজেক্টে বুক ওরিয়েন্টেড হলে আসলে লাভের থেকে লস বেশি। ইয়েস। আচ্ছা স্যার, ফিউচারে আমাদের ডেভেলপমেন্টে যে আহ, মানে কোন ফ্রেমওয়ার্কটা স্যার মানে একটু হাইপ তুলতে পারে স্যার? মানে বর্তমানে যেমন স্যার জেনগো আছে, মানে ইন ফিউচারে আসলে ওয়েব কোনটা আসতে পারে? ডেভেলপমেন্টে, জি স্যার। হ্যাঁ তুমি যেটা বললা, জ্যাঙ্গো অবভিয়াসলি একটা ভালো মানে কি ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, কিন্তু মানে এখানে তো ফ্রেমওয়ার্ক গুলা ওইভাবে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য একটা সিঙ্গেল ফ্রেমওয়ার্ক তো ইউজ করা হয় না। ব্যাক এন্ডের জন্য কিছু ফ্রেমওয়ার্ক থাকে, ফ্রন্ট এন্ডের জন্য থাকে। আর তোমার রিয়াক্ট জেএস এর নাম তো মনে হয় প্রচুর শুনেছো। তো জি স্যার। এই টাইপের যে কি ফ্রেমওয়ার্ক গুলো আছে, জেএস ফ্রেমওয়ার্ক গুলো আছে, সেগুলো হাইলি ইউজ হয় ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য। ব্যাক এন্ডে তো বললেই জ্যাঙ্গো আছে, দেন জাভার যেই ফ্রেমওয়ার্ক গুলা, স্প্রিং বুটের নাম শুনেছো কিনা আমি শিওর না, এগুলো বেশ ইউজ হয়, আমার ইন্ডাস্ট্রিতে ইউজ করতাম স্প্রিং বুট। এরকম যে ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক গুলো আছে সেগুলো কারেন্টলি চলছে, কিন্তু কোনো সিঙ্গেল ফ্রেমওয়ার্ক ওভাবে নাই যে যেটা কি করে সবগুলো কাজকে আমার একটা টেমপ্লেট নিয়ে আসতে পারে। এটা ফিউচারে হবে কিনা আমি শিওর না, বাট সোফার আমার যে নলেজ সেই অনুযায়ী আমি এরকম কোনো ফ্রেমওয়ার্ক দেখিনি, বা এটা অ্যাকচুয়ালি পসিবল কিনা আমি জানি না। সো কোড রিভিউ নিয়ে কিছু কথা অলরেডি আমি বলেছি। এখানে ফর্মালি বলা হচ্ছে, ইট ইজ দ্য প্রসেস অফ অ্যানালাইজিং কোড রিটেন বাই অ্যানাদার ডেভেলপার অন দ্য প্রজেক্ট টু জাজ whether it is sufficient, whether it is of sufficient quality to be integrated into the main project code base. So এটাই বলেছিলাম যে তোমার বেসিক্যালি যেটা করা হয়, সিনিয়র ডেভেলপাররা জুনিয়র ডেভেলপারদের কোডটাকে রিভিউ করে দেখে কখন, তাদের কোডটাকে যখন মেইন কোড বেসে মার্চ করবে বা ইন্টিগ্রেট করবে তার আগে দেখে যে কনভেনশন ঠিকঠাক মতো ফলো করা হয়েছে কিনা, বা জেনারেল যে গুড প্র্যাকটিস গুলো সেগুলো ফলো করা হয়েছে কিনা, কোনো সিরিয়াস কোড স্মেল আছে কিনা, থাকলে ওগুলো মার্ক করে তাকে আবার ওগুলাকে মডিফাই করতে বা ইমপ্রুভ করতে বলে। ঠিক আছে,
তো এখানে এমন না যে ব্যাপারটা শুধুমাত্র সিনিয়র ডেভেলপাররাই জুনিয়রদেরটা করবে। ইউজুয়ালি এটা হয়, এজন্য বললাম। পিয়ার ওয়াইজও এটা হতে পারে। পিয়ার বলতে আমি বোঝাচ্ছি একজন জুনিয়র ডেভেলপার আর একজন জুনিয়র ডেভেলপারের কোড রিভিউ করতে পারে। কোন কেসে করতে পারে? ফর এক্সাম্পল কোনো একটা, মানে আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, দেখা গেলো কোনো একটা ডিজাইন প্যাটার্নের উপরে একজন ডেভেলপারের ভালো প্রফিসিয়েন্সি আছে, সো সে তার নলেজটা কোড রিভিউতে অ্যাপ্লাই করতে পারবে আরেকজন ডেভেলপারের কোডে, এবং ভাইস ভার্সা। সো যার যেই সাইডে নলেজটা ভালো আছে, সে সিনিয়র ডেভেলপার হোক আর জুনিয়র ডেভেলপার হোক, যদি কোড রিভিউতে ওই সেক্টরটা তার অ্যানালাইজ করতে হয়, সে কিন্তু কোড রিভিউ করতে পারবে। এবং এটাও আসলে ইন প্র্যাকটিস চলে, খুব কমন না প্র্যাকটিসটা, বাট এটাও আসলে পসিবল। এটা বললাম কারণ অনেকে ধারণা হতে পারে সিনিয়ররাই শুধুমাত্র জুনিয়রদের কোড রিভিউ করে, ব্যাপারটা এমন না। ঠিক আছে, এরকম পিয়ার ওয়াইজ কোড রিভিউ চলে। আচ্ছা, কোড রিভিউ এর যেই ইম্প্যাক্ট বা কোড রিভিউ এর যেই ইম্পর্টেন্সটা, সেটা বোঝানোর জন্য একটা প্র্যাকটিক্যাল স্ট্যাটিস্টিক শেয়ার করি। এটা মাইক্রোসফটের, তারা মানে এটা এক্সপোজ করেছে যে পার উইক তারা 6 আওয়ারের মতো টাইম ডিপ্লয় করে কোড রিভিউ এর কাজে। ঠিক আছে, পার উইকে 6 আওয়ারের মতো, যেটা বেসিক্যালি 10 to 15% অফ দ্য ডেভেলপার টাইমস। ডেভেলপাররাই যেহেতু কোড রিভিউটা করে, তাদের টোটাল যে ওয়ার্ক আওয়ার তার 10 to 15% চলে যায় কোড রিভিউতে। এরকম একটা স্ট্যাটিস্টিক্স তারা দাঁড় করাচ্ছে। এন্ড ফাইনালি যদি মনিটারি একটা কি দাঁড় করাতে চাই, ক্রাইটেরিয়া, সেই ক্ষেত্রে মাইক্রোসফটের পার উইকে কোড রিভিউর পিছনে 15 মিলিয়ন ইউএসডির মতো একটা কি থাকে, অ্যালটমেন্ট থাকে। বুঝতে পারলাম? 15 মিলিয়ন ইউএসডি কিন্তু কম না। পার উইকে তারা এরকম একটা স্পেন্ড করে হচ্ছে কোড রিভিউ এর পিছনে। অ্যান্ড দে অলসো এক্সপ্লেইন দ্য রিজন। দে সেইড যে এই যে 15 মিলিয়ন ইউএসডির মতো একটা হিউজ অ্যামাউন্ট তারা ডিপ্লয় করছে কোড রিভিউ এর পিছনে, তারা যদি এটা না করতো, এটাকে যদি অ্যাভয়েড করে যেত, তাহলে যে রেজাল্টটা আসতো বা কোড রিভিউ না করার কারণে যেই ফিউচার বাগগুলো তৈরি হইতো বা অন্যান্য যে ঝামেলাগুলো তৈরি হতো, সেটার যে কস্ট, সেটা আসলে 15 মিলিয়ন ইউরো এর 4 থেকে 5 গুণ, অ্যাটলিস্ট 4 to 5 টাইমস লস তাদের বেশি হতো, কস্টটা বেশি পড়ে যেত। সো এই জন্য তারা একটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট রাখে কোড রিভিউ এর পিছনে, যেটা তাদেরকে ফিউচারে একটা লার্জার লস কম্পেনসেট করতে অনেক ভালোভাবে সাহায্য করে। ঠিক আছে, তো এই জন্যই বেসিক্যালি ইন প্র্যাকটিস প্রফেশনাল যতগুলা ইন্ডাস্ট্রি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্মের কথা বলো, তারা কিন্তু কোড রিভিউটাকে বেশি ইম্পর্টেন্সের সাথে দেখে। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, এটা হচ্ছে কোড রিভিউ এর খুব সিম্পল একটা ওয়ার্ক ফ্লো। ধরো এটা হচ্ছে তুমি ফ্রেশার্স বা যে ডেভেলপার প্রথমে সে কোডটা করছে, করার পরে এটা হচ্ছে সেই রিভিউয়ার বা সিনিয়র কোন একজন ডেভেলপার, তাকে সে কোডটা করে রিভিউ এর রিকোয়েস্ট করবে। এটা সেই ফাইলটা, যে কোডটা সে করেছে, রিভিউ রিকোয়েস্ট করার পরে রিভিউয়ার সেটাকে অ্যাকসেপ্ট করবে। করার পরে রিভিউটা করবে, করে এই যে একটা রেড ফাইল দেখানো হচ্ছে না এখানে, বোঝাচ্ছে সে হয়তো কিছু কোড স্মেল বা ব্যাড প্র্যাকটিস ডিটেক্ট করেছে। করার পরে সে ওইটাকে আবার ফরওয়ার্ড করবে সেই অথর বা ডেভেলপারের কাছে। তো সে আবার কোডটাকে এডিট করবে, যতটুকু মডিফাই করার কথা সেটা করবে, করে আবার সেটাকে রিভিউয়ারের কাছে দিবে। রিভিউয়ার যদি মনে করে স্টিল কিছু কোড স্মেল আছে, সেটাকে আবার অথরের কাছে পাঠাবে। তো এই সাইকেলটা কতক্ষণ চলবে? এটা অ্যাকচুয়ালি ফ্লেক্সিবল। তোমার কাছে কতটুকু টাইম আছে কোড রিভিউ করার জন্য। যদি এমন হয় যে সিভিয়ার কিছু কোড স্মেল ডিটেক্ট করেই আমরা ছেড়ে দিতে পারি, আর ছোটখাটো কোড স্মেল গুলো আমরা ইগনোর করলে সমস্যা নেই, সেক্ষেত্রে হয়তো একটা বা দুইটা সাইকেল এরকম চলার পরেই আমরা ওটাকে অ্যাকসেপ্টেড করে নিই যে হ্যাঁ, এখন টোটাল মানে একটা ভালো পর্যায়ে এসছে কোড রিভিউ এর পরে, এটাকে এখন অ্যাকসেপ্ট করা যায়, দেন এটাকে আমরা মার্জ করে নিই। আর যদি স্টিল সিভিয়ার কোনো কোড স্মেল থেকে যায়, আমরা সেটাকে অ্যাবান্ডন করে দিই, অর্থাৎ মার্জ করি না। ঠিক আছে, তো এটা খুবই সিম্পল একটা ওয়ার্ক ফ্লো কোড রিভিউ এর, যেটা অ্যাকচুয়ালি ফলো করা হয়। আর আমরা যেহেতু ভার্সন কন্ট্রোলিং পড়েছি অলরেডি, এখানে
ওইটার রেসপেক্টে ওয়ার্ক ফ্লোটা দেখানো হয়েছে। এটাও খুব সিম্পল। আমি একটু আগে বলেছিলাম, তোমরা যদি চিন্তা করো এটা হচ্ছে তোমার ডেভেলপারের লোকাল ব্রাঞ্চ। সে হচ্ছে গিয়ে কিছু কাজ করে এটাকে হচ্ছে রিভিউয়ারের রিপোজিটরিতে পুশ করে দেয়। তো রিভিউয়ার এটাকে হচ্ছে গিয়ে রিভিউ করে, কোডটাকে রিভিউ করার পরে সে যদি কোনো ঝামেলা টামেলা পায় এটাকে ডেভেলপারকে নোটিফাই করে দেয় যে তোমার কোডে কিছু ঝামেলা পাওয়া গেছে বা কোড স্মেল পাওয়া গেছে। তখন ডেভেলপার যে কাজটা করে আবার ওটাকে পুল করে নিয়ে দেন আবার কাজ করে, আবার ওটাকে রিভিউয়ারের কাছে দেয়, এইভাবে চলতে থাকে। তো একটা সময় যে যখন ইয়েস ওকে মোটামুটি রিভিউয়ার সন্তুষ্ট, তখন এটাকে কি করে অ্যাকসেপ্টেড করে মেইন প্রজেক্ট যে ব্রাঞ্চটা আছে ওখানে মার্চ করে দেয়, মেইনে পুশ করে দেয়, যেটা বলছে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ভার্সন কন্ট্রোলিং এর পার্সপেক্টিভ থেকে ওয়ার্ক ফ্লোটা। কোড রিভিউ এর কিছু অটোমেটেড টুল আছে, যেটা বললাম যে কিছু কিছু অ্যাসপেক্ট আসলে অটোমেটেড টুল তৈরি করার মাধ্যমে ডিটেক্ট করে ফেলা যায়। এক একটা মানে টুল হয়তো এক একটা সাইট ক্যাপচার করে, এমন না যে সবগুলা টুল সেম কোড স্মেলে ডিটেক্ট করবে, সেম ওয়েতেই কোড রিভিউ করবে, ব্যাপারটা এমন না। যে জেরিট, রিভিউ বোর্ড, ফ্যাব্রিকেটর, এই যে যে টুলগুলো আছে এগুলোর প্রত্যেকটা ডকুমেন্টেশন এই সাইট গুলোতে গেলে তোমরা পেয়ে যাবা। সো যদি টেস্টিং এ ইন্টারেস্ট থাকে এই ডকুমেন্টেশন গুলো দেখতে পারো। এন্ড এই টুল গুলো যেহেতু ওপেন সোর্স, নামিয়ে তোমরা ইউজ করেও দেখতে পারো কিভাবে এরা কোড রিভিউ করছে। এগুলো সব হচ্ছে অটোমেশন কি করার জন্য, ইউটিলাইজ করার জন্য এই টুলগুলো আছে। তো আমি যে ইস্যুগুলোর কথা এতক্ষণ বলেছিলাম কোড রিভিউতে আইডেন্টিফাই করার ট্রাই করা হয়, এখানে সেগুলো একটু হাইলাইট করে বলা আছে। ফর এক্সাম্পল কোডিং স্টাইল, যেটা ওই প্রজেক্ট বা ইন্ডাস্ট্রি ফলো করে। রিডান্ডেন্ট কোড আছে কিনা, রিডান্ডেন্ট ইমপ্লিমেন্টেশন আছে কিনা সেটার চেকিং। দেন প্রজেক্টের যে ডিজাইন বা এক্সপেক্টেড ডিজাইন ওটা ভায়োলেশন করা হচ্ছে কিনা। ডিজাইন প্যাটার্নের কথা চিন্তা করতে পারো, এখানে একটা এক্সপেক্টেড ডিজাইন প্যাটার্ন হয়তো ফলো করার কথা, সেটা সে করছে না, তার মতো করে গেছে। দেন এটা খুব সিরিয়াস একটা ইস্যু, মিসআন্ডারস্টুড রিকোয়ারমেন্ট। এটা মানে কখন হয়, মানে ফ্রেশারদের ক্ষেত্রেও হতে পারে, এটা সিনিয়রদের ক্ষেত্রে হতে পারে। বেসিক্যালি ইনএক্সপেরিয়েন্স যারা আছে তাদের ক্ষেত্রে হয়। হয়তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট একটা বা তাকে বলা হয়েছে একটা কাজ করতে, সে ওইটাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছে, রিকোয়ারমেন্টটাকে করে স্লাইটলি ডিফারেন্ট কোনো কাজ করছে কোডের মধ্যে। সো এইটা বেসিক্যালি তোমার ডাইনামিক টেস্টিং এর আগেই এই রিভিউ এর মাধ্যমে ধরে ফেলতে পারে সফটওয়্যার যারা সিনিয়র ডেভেলপার আছে। তারা কোড দেখে হয়তো বুঝতে পারে তার যে ফ্রেশার্স তাকে একটা কাজ করতে দেওয়া হয়েছে, সে আসলে এটাকে ভুল বুঝে আর একটা করা কি করছে আর কি, শুরু করেছে। সো এইটাও আসলে কোড রিভিউ এর একটা বেশ বড় মোটো থাকে, মিসআন্ডারস্টুড রিকোয়ারমেন্ট বের করে আনা। তারপরে কিছু কোড তোমার এমন হতে পারে সিকিউরিটি ব্রিচ তৈরি করতে পারে, কিছু ম্যালিশিয়াস কোড থাকতে পারে যেটা হয়তো একটা ডোর ওপেন করে দেয় তোমার সফটওয়্যারটাকে থার্ড পার্টি কোনো হ্যাকারের জন্য কি করার, পেনেট্রেট করার। এরকম কিছু ম্যালিশিয়াস কোড ব্লক হয়তো তোমার কোডে চলে আসতে পারে তোমার অজান্তেই। তো এগুলো আসলে যারা সিনিয়র ডেভেলপার বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট আছে তারা অনেক সময় কোডটাকে রিভিউ করে ধরে ফেলতে পারে। এরকম অনেক ইস্যু আসলে কোড রিভিউ এর মাধ্যমে বের হয়ে আসতে পারে। ঠিক আছে, স্যার প্রজেক্ট ডিজাইন ভায়োলেশনটা কি বোঝাচ্ছে? ধরো একটা বেসিক আর্কিটেকচার ফলো করার কথা ছিল, আমরা সামনে প্রজেক্ট আর্কিটেকচারের মধ্যে এমভিসিটা দেখবো। আর তোমরা সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন তো অলরেডি পড়েছো, পার্টিকুলার কোনো একটা ক্লাসের জন্য বা সেট অফ ফাইলের জন্য কিভাবে একটা ডিজাইন প্যাটার্ন ফলো করা যায়। সো এরকম যদি কোনো কি থাকে, রুল থাকে যে এরকম একটা ডিজাইন প্যাটার্ন বা আর্কিটেকচার প্যাটার্ন ফলো করতে হবে, বাট ফ্রেশার্স বা ডেভেলপার যে সে সেটা করেনি, এটাও তো আসলে বাইরের থেকে টেস্টিং করে বোঝার পসিবল না, তাই না? এটা তো অ্যাকচুয়ালি কোড দেখেই বুঝতে হবে। ওইটাই কোড রিভিউতে বের হয়ে আসে যে সে ডিজাইনটাকে ভ্যালুয়েশন করেছে। আচ্ছা, এখন কিছু প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট এর কথা বলি। মানে এতক্ষণ পর্যন্ত যা বললাম শুনতে অনেক ভালোই লাগছে, যে প্রজেক্ট সরি কোড রিভিউ করলে অনেক প্রমিসিং কিছু ইমপ্রুভমেন্ট স্কোপ বের হয়ে আসে, কিছু সিরিয়াস বাগ অপরচুনিটি যেগুলো সামনে হয়তো ফিউচারে তৈরি হতে পারে সেগুলোর ডোর ক্লোজ করার একটা চান্স চলে আসে। সবকিছু পজিটিভ অনেক কথা বললাম, বাট
এই জিনিসগুলো তো মানুষ করবে, তাই না? কোড রিভিউ এর যে কাজটা বলছি, সিনিয়র ডেভেলপার হোক বা যার কোডটা রিভিউ করবে, সেও তো একজন ফ্লেশ অ্যান্ড ব্লাডের মানুষ। তো এইখানে এই ক্ষেত্রে কিছু প্র্যাকটিক্যাল ইস্যুস অ্যারাইজ করে। ফর এক্সাম্পল, কোড রিভিউর ব্যাপারটা অনেকে এভাবে চিন্তা করতে পারে যে আমি এত কষ্ট করে কোড লিখলাম, এখন আরেকজন এসে আমার কোডে ভুল ধরা শুরু করছে। সো যারা কিছুটা সেন্টিমেন্টাল বা একটু অভিমানী টাইপের, তাদের এটা গায়ে লাগে, দেন তারা এটাকে নেগেটিভলি নেয়, এবং এখান থেকে একটা, কি বলবো, মোটামুটি কিছুটা ব্যাড এনভায়রনমেন্ট তৈরি হয় আমাদের টিমের মধ্যে। ঠিক আছে, যদিও এইভাবে না কোনো কারণ নেই, এই কোড রিভিউ এর কাজটা করাই হয় ওভারঅল একটা ইমপ্রুভমেন্ট অপরচুনিটি তৈরি করার জন্য। যারা ফ্রেশার্স তাদেরকে কনভেনশনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, কোডিং এর ক্ষেত্রে যে গুড প্র্যাকটিস গুলো আছে সেগুলো যাতে তারা শিখতে পারে। গোল এগুলোই থাকে, সবাই তো একটা প্রজেক্টেই কাজ করছে, সো সবারই গোল থাকে কিভাবে প্রজেক্টটাকে কি করা যায়, ডেকোরেটেড একটা ওয়েতে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, এইভাবে চিন্তা করলে জিনিসটা খারাপ হওয়ার কথা না, বাট স্টিল যেহেতু সবার মেন্টালিটি বা ইমোশনের জায়গাটা সেম না, সো অনেকের কাছে এটা মনে হতে পারে আমাকে অপমান করার ট্রাই করছে কোডের ভুলগুলো ধরাই দেওয়ার মাধ্যমে, বা এটা খারাপ করেছি, এটা ঠিক করিনি এভাবে বলার মাধ্যমে। ঠিক আছে, এটা অনেকের কাছে মনে হতে পারে। সো প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট সুপারভাইজার যে, তার একটা বড় দায়িত্ব হচ্ছে একটা কোলাবোরেশন বা কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট তৈরি করা, কালচার অফ কোলাবোরেশন এন্ড লার্নিং। এই এনভায়রনমেন্টটা তৈরি করা সবার মাঝে, যাতে কোড রিভিউ এর ইম্পর্টেন্সটা সবাই গ্রাস্প করতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট। শুধু আমি কোড রিভিউ চালু করে দিলাম তাহলেই হবে না, সবাই যাতে এটাকে হজম করতে পারে এটাও আমাদের ইনশিওর করতে হবে। সো এই ক্ষেত্রে সুপারভাইজারের দায়িত্বটা হচ্ছে তোমার কোলাবোরেশনের যে মেন্টালিটিটা, এটা সবার মধ্যে তৈরি করা, এন্ড ডেভেলপারদেরকেও এটা কি করার আর কি, পজিটিভলি নেওয়ার একটা মাইন্ডসেট রাখতে হবে। তো ডেভেলপারদের তো এই স্যাক্রিফাইসটা বা এই ধরনের একটা প্র্যাকটিস করতে হবে। সুপারভাইজারদের এখানে যেই রেসপন্সিবিলিটি আছে সেটা হচ্ছে, যারা কোডটাকে রিভিউ করবে আর কি, রিভিউয়ারের কথা বলছি, যারা রিভিউ করবে তাদেরকেও একটু কনস্ট্রাকটিভ রিভিউ কিন্তু প্রোভাইড করতে হবে। হার্শ কোনো ল্যাঙ্গুয়েজে রিভিউ এর রিপোর্টটা কিন্তু দেওয়া যাবে না, যে তুমি এটা কি করেছো, আন্ডার গ্রাজুয়েটে তোমার কি এই টাইপের নলেজ ছিল না, এরকম কি কোনো প্রজেক্টই করো নেই। তো এরকম কথাবার্তা বললে আসলে স্বাভাবিকভাবেই যে কারো গায়ে লাগতে পারে। সো এই টাইপের হার্শ কোনো রিভিউইং রিপোর্ট বা এরকম কমপ্লিমেন্ট কখনোই করা যাবে না। এটা করলে ভালো একটা এনভায়রনমেন্টের আশা না করাই ভালো। তো রিভিউয়ার যারা আছে তাদেরও এই ক্ষেত্রে রেসপন্সিবিলিটি যতটা পারা যায় সাজেস্টিভ ওয়েতে হেল্পফুল একটা মাইন্ডসেট নিয়ে রিভিউটা প্রোভাইড করা ডেভেলপারদের। সো দুই সাইড থেকেই যদি এরকম একটা অ্যাসিস্টিং মাইন্ডসেট থাকে, দেন শুধুমাত্র তখনই কোড রিভিউ এর যে আলটিমেট গোলটা ওইটা ফুলফিল করা পসিবল। আদারওয়াইজ এটার একটা ব্যাকফায়ার করতে পারে। ঠিক আছে, বেনিফিটস অলরেডি অনেকগুলো বলেছে। আদার যে বেনিফিট গুলো আছে, প্রজেক্ট অ্যাওয়ারনেস তৈরি হয় সবার মধ্যে, যে কোড রিভিউ করছে অথবা যার কোড রিভিউ করা হচ্ছে তারা প্রজেক্টের সম্পর্কে আরো ভালো মতো জানতে পারে, কনভেনশন সম্পর্কে। দেন একটা পিয়ার ইমপ্রেশন ফরমেশন হয়, অর্থাৎ কোড রিভিউ এর মাধ্যমে আমরা জানতে পারি কার কি কেমন আর কি, মেন্টালিটি কেমন, কার নলেজ বেসটা কেমন, ইন্টারাকশন করার ক্ষমতাটা কেমন, এইসব ইন্টারচেঞ্জ হয় এবং আমাদের একটা ধারণা হয় পরস্পরের সম্পর্কে। এটা একটা বেশ ভালো প্র্যাকটিস। দেন একটা কনসিস্টেন্ট কোডিং স্টাইল আমরা মেনটেন করতে পারি, যেহেতু তোমার সিনিয়র ডেভেলপার তোমার কোডটাকে রিভিউ করছে, তুমি হয়তো কয়েক বছর পরে আরেকজন জুনিয়র ডেভেলপারের কোড রিভিউ করবা একটা সেম কনভেনশন মেনটেন করার জন্য। এই ক্ষেত্রে তোমার ওই ইন্ডাস্ট্রিতে বা ওই প্রজেক্টে যেটাই বলো না কেন, একটা কনসিস্টেন্ট কোডিং স্টাইল মেনটেন করা সহজ হয়। আর ফাইনালি এটা তো বোঝাই যাচ্ছে, আমরা পিয়ার ওয়াইজ বা সিনিয়রদের কাছ থেকে যখন কোড রিভিউটা পাচ্ছি, এর মাধ্যমে নলেজটাকে আমরা ছড়িয়ে দিতে পারছি, পরস্পরের যে নলেজটা আছে এটা আমরা ছড়িয়ে দিতে পারছি, এবং এটাকে কিন্তু ফ্রি ট্রেনিং বলা যায়, লো কস্ট ট্রেনিং। ইন্ডাস্ট্রিতে ঢোকার পরই ফ্রেশার্সদের জন্য যেমন একটা ফর্মাল ট্রেনিং এর ব্যবস্থা রাখে, অনেক সময় এটার জন্য ডেডিকেটেড ট্রেনার থাকে, যেটা হয়তো টাইম রিসোর্স সবই নিয়ে নেয়। বাট এই টাইপের যে নলেজ ডিসেমিনেশনটা, একজনের নলেজ থেকে আরেকজনের ইসে চলে আসা, নলেজে অ্যাড হওয়া,
এটা কিন্তু অনেকটা ইনফর্মাল এবং লো কস্ট। সো এই দিক থেকেও আসলে তোমার কোড রিভিউটা বেশ হেল্প করে। ওকে, সো আমাদের টেস্টিং শেষ। আন্ডার গ্রাজুয়েটে আমাদের যে আইডিয়া গুলো নেওয়ার ছিল সেগুলো টেস্টিং এর উপরে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা যেমন বিভিন্ন ডাইনামিক টেস্টিং দেখেছি, ফাইনালি আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপের টেস্টিং দেখলাম, যেটা বেশ ইন্টারেস্টিং। এটাও ইন্ডাস্ট্রিতে গিয়ে তোমাদের বেশ ফেস করতে হবে, তোমার কোড নিয়ে আরেকজন নাড়াচাড়া করবে, ওটাতে গায়ে জ্বালা ধরলে সমস্যা আছে, ওটার সাথে অভ্যস্ত হইতে হবে। অ্যান্ড স্যার অবভিয়াসলি বাংলাদেশের মানুষের, আমি আসছি তোমার প্রশ্নে, বাংলাদেশের যে মানুষরা আছে তারা একটু আবেগী, এটা মাথায় রেখেই তোমাদের চলতে হবে। এবং অবভিয়াসলি যারা সিনিয়র আছে তাদেরও কিছু হয়তো রাগ, শোক, ব্যাড বিহেভিয়ার এগুলো হজম করার একটা মানে মাইন্ডসেট নিয়েই ঢুকতে হবে। কোড রিভিউ এর এক্সাম্পল হিসেবে বললাম, আরো অনেক অ্যাসপেক্ট থাকতে পারে যেখানে এগুলা মানে হজম করার একটা অভ্যাস তৈরি করতে হবে, এই আর কি। হ্যাঁ, তোমাদের স্যার কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার কোড রিভিউটা তো স্ট্যাটিক টেস্টিং, তাই না? হ্যাঁ, আচ্ছা স্যার, কিছু কোয়েশ্চেন ছিল স্যার। বলো। স্যার, আমরা যে লার্জ যে প্রজেক্টগুলো করি, সেই প্রজেক্টগুলোতে কি আমার স্ট্যাটিক এন্ড ডাইনামিক দুইটা টেস্টিং করা হয়? আর লো বাজেটের যে প্রজেক্টগুলো আছে, খুবই লো, সেগুলাতে আসলে যেহেতু ডাইনামিক টেস্টিংটা এক্সপেন্সিভ, সেক্ষেত্রে কি শুধু মানে স্ট্যাটিক বা কোড রিভিউ করে আমরা কি মানে ওই একটা প্রজেক্টটা শেষ করি, নাকি আসলে আমরা ডাইনামিক টেস্টিং এও যাই? আর স্যার, অটোমেশন যে সফটওয়্যার টেস্টিং, ওইটা করলে কি স্যার আর বেটা টেস্টিং করার কোনো প্রয়োজন হয় না, নাকি অটোমেশন সফটওয়্যার টেস্টিং এর পরে আবার বেটা টেস্টিং করতে হয়? আমি লাস্টের থেকে আসি। অটোমেশন টেস্টিং যেটা আছে ওটা তো একটা টুল, ওই টুলটাও মানুষেরই বানানো। সো এখানেও কিছু ভুল থাকতেই পারে। সো ওইটা হচ্ছে সব টেস্ট কেস কাভার করবে, প্র্যাকটিক্যাল সব ইউজ কেস কাভার করবে নট নেসেসারিলি। প্র্যাকটিক্যালি একজন ইউজার কিভাবে জিনিসটাকে ইউজ বা মিস ইউজ করতে পারে সেগুলোই দেখার জন্য বেটা টেস্টিং করা হয়। সো বেটা টেস্টিং আসলে অন্য কোনো টেস্টিং এর সাপ্লিমেন্টারি হিসাবে ইউজ করা যায় না। এটাকে বাদ দেওয়া যেতে পারে যদি সময় না থাকে, বাদ দেওয়া যেতে পারে, বাট এটা বলার খুব একটা স্কোপ নাই যে বেটা টেস্টিং এর বদলে আমি আরেকটা টেস্টিং করতে চাই। মানে ইউজারকে দিয়ে যে টেস্টিংটা তুমি করাবা এটা আসলে অটোমেটেড টুল দিয়ে করায় পসিবল না, ওই ইউজ কেসগুলো সবসময় বের করা। দেন হচ্ছে গিয়ে যেটা বললো লো বাজেটের ক্ষেত্রে হোক বা লার্জ স্কেল প্রজেক্টের ক্ষেত্রে হোক, এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে তুমি টোটাল টাইমলাইনটা কতটুকু পাচ্ছ। টোটাল টাইমলাইনের উপরে যেমন ডিপেন্ড করে, দেন তোমার রিসোর্স কতটুকু আছে। ঠিক আছে, রিসোর্স বলতে আমি যে টেস্টার, ডেডিকেটেড টেস্টার লাগবে এটা বোঝাচ্ছি না। ডেভেলপাররাও তো টেস্টিং করে, আমরা দেখলাম তাই না, কোড রিভিউটা তো ফুললি ডেভেলপারদেরই কাজ। দেন ডাইনামিক টেস্টিং এরও কিছু টেস্টিং টাইপ দেখেছি যেগুলো ডেভেলপাররা করে। সো আমি টোটাল রিসোর্সের কথা বলছি। ইন্ডাস্ট্রিতে রিসোর্স বলতে তোমার কতজন ম্যান পাওয়ার আছে এটা স্পেসিফিক্যালি বোঝায়। সো রিসোর্সের উপর ডিপেন্ড করছে। তোমার যদি টাইম ভালোই থাকে তুমি ডিফারেন্ট টাইপ অফ টেস্টিং ইনক্লুড করতে পারবা, সেটা স্ট্যাটিক হতে পারে, ডাইনামিক হতে পারে, দুইটাই করতে পারো। অথবা যদি টাইম কম থাকে, তোমার ডিসিশন অনুযায়ী, তোমার বলতে আমি বোঝাচ্ছি যে প্রজেক্টটা ম্যানেজ করছে তার ডিসিশন অনুযায়ী সে কার্টেল করতে পারে তার প্ল্যানিংটাকে। যে আমার কথা ছিল হয়তো আমি কোড রিভিউটা করব, বাট এই রিলিজে আমার কোড রিভিউটা করা পসিবল হচ্ছে না, টাইমটা নাই আসলে, আমাকে খুব আর্জেন্ট বেসিসে রিলিজটা দিয়ে দিতে হবে। এরপরে আমরা যখন কাজ করব বা রিলিজের পরে আমরা ইমপ্রুভমেন্ট বা কনভেনশন, কোডিং স্টাইল এগুলো নিয়ে আমরা একটা রিভিউ কি করব আর কি, সেশন করব, এরকম চিন্তা করতে পারে। সব রিলিজেই যে কোড রিভিউ করে এমন না, টাইমলাইনের উপর ডিপেন্ড করে। দেন রিসোর্সের কথা তো বললামই, যে সব টাইপের টেস্টিং যদি এনশিওর করতে চাই আমরা, আমি তো সব করিয়েছি মোটামুটি, বাট সবই যে করা হয় ব্যাপারটা এমন না। রিসোর্স যদি কম থাকে সেক্ষেত্রে কিছু ইগনোর করা হয়, যেগুলো ইম্পর্টেন্ট মনে করে প্রজেক্ট সুপারভাইজার সেই টেস্টিং গুলোকেই শুধুমাত্র রাখে, বাকিগুলোকে হয়তো ইগনোর করে চলে যায়। আর প্রজেক্টের টাইপটা কেমন সেটার উপর ডিপেন্ড করছে। প্রাইভেট সেক্টর প্রজেক্ট হলে টেস্টিং এর উপর যতটা গুরুত্ব দেয়, ভার্সেটাইল টেস্টিং এর উপর যতটা গুরুত্ব দেয়, তোমার পাবলিক সেক্টর প্রজেক্ট বা গভর্নমেন্ট প্রজেক্ট যদি বলি আরো স্পেসিফিক ভাবে,
সেই সব প্রজেক্ট আসলে টেস্টিং এর উপরে ওভাবে রিগোরাস কোনো কি রাখা হয় না, এফোর্ট রাখার সুযোগ রাখা হয় না স্বাভাবিকভাবেই। ঠিক আছে, সো এই জিনিসগুলো অনেক বেশি ফ্লেক্সিবল। জেনারেল কমেন্ট করা এই জন্য পসিবল না, বাট সবকিছুই ফ্লেক্সিবল রেখেই ডিসিশন গুলো মেক করা হয়।